জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সংযুক্ত হচ্ছি মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা হতে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় এবং শ্রেণী বাংলা সম্মান শ্রেণী ৩য় বর্ষ। কোর্সের নাম বাংলা ছোট গল্প ১, বিষয় কোড ২৩-১০-০৫। আবার বলছি, ৩য় বর্ষ সম্মান শ্রেণী বাংলা, বাংলা ছোট গল্প ১, কোর্স কোড ২৩-১০-০৫। লেকচার নাম্বার এটি আমার ১০, অর্থাৎ এই কোর্সটি আমি পেয়েছিলাম ১০টি লেকচারে। এই গল্পগুলি আমাকে শেষ করতে হচ্ছে। ৩২টি গল্প ছিল এখানে। আজকের যে লেকচার শিরোনাম সেটি হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প শাস্তি, স্ত্রীর পত্র, সমস্যা পূরণ, মধ্যবর্তিনী, ক্ষুধিত পাষাণ, এই গল্প পাঁচটির বিস্তারিত আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সময়ে, আমাদের এই সংকটপূর্ণ সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই যে অবস্থা, অনলাইন জুম ক্লাস, এই ছাড়া আপাতত আমাদের কোনো উপায় নেই। তো সবাইকে আহ্বান জানাচ্ছি, চলো আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের ভিতরে প্রবেশ করি। রবীন্দ্রনাথ মূলত কবি, কিন্তু কথা সাহিত্যে, উপন্যাসে, প্রবন্ধে, গানে কোথায় নেই তিনি। বাঙালি সংস্কৃতি সভ্যতা নির্মাণে তার যে দান, সেটি আমাদের দেখার মতো। কেউ কেউ তাকে সংজ্ঞায়িত করেছেন বাংলা ভাষা সাহিত্যের বিরাট প্রতিষ্ঠান হিসাবে। ডক্টর হুমায়ুন আজাদ তাকে বলেছেন রবীন্দ্রনাথ প্রতিদিনের সূর্য, অর্থাৎ প্রতিদিনের সূর্য উদিত না হলে যেমন আমাদের দিন চলে না, রবীন্দ্রনাথ তেমন আমাদের কাছে। 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিখ্যাত সেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। 1941 সালে মৃত্যুবরণ করেছিলেন। সেই হিসাবে আমরা পাই যে 80 বছর 3 মাসের মতো তিনি বেঁচে ছিলেন। এবং আমাদের জন্য গর্বের বিষয় এই যে 1913-তে তিনি সেই বিশ্ব স্বীকৃতি নোবেল প্রাইজ পেয়েছেন। তাছাড়া সারা জীবনে তিনি 50-এর উপরে কাব্য রচনা, প্রবন্ধ রচনা, 13টির মতো প্রায় উপন্যাস রচনা, 1900-র উপরে গান, এবং সেই রবীন্দ্রনাথের গান আমরা যারা শুনি, সেই হৃদয়ের যে কলতান, সেগুলো তার ভিতরে আছে। এমন একজন সৃষ্টিশীল সংস্কৃতিবান লেখকের 5টি গল্প আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সময় কিন্তু আমার 45 মিনিট। সেই 45 মিনিটের ভিতরে আমার এই 5টি গল্প শেষ করতে হবে। সুতরাং আমরা সরাসরি আমাদের যে মূল আলোচনা, সেই আলোচনায় প্রবেশ করছি। এই 5টি গল্প পাঠ করে প্রিয় শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে, সেগুলো এক টানে আমি একটু তুলে ধরেছি, যে শাস্তি, স্ত্রীর পত্র, সমস্যা পূরণ, মধ্যবর্তিনী, ক্ষুধিত পাষাণ। কি আমরা পেতে পারি? এই গল্প 5টি ক্রম অনুযায়ী এভাবে আমি সাজিয়েছি যে শাস্তি গল্পে যদি আমরা দেখি যে পূর্ব বাংলার অতি সাধারণ মানুষের জীবন ও পারিবারিক সংকট, আমরা বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয়তে, আমাদের সমাজে নারীরা কেমন সম্মান পান অথবা সংসারে তাদের প্রকৃত অবস্থা, অর্থাৎ রবীন্দ্রনাথ এখান থেকে 100 বছর আগে যখন এই গল্প লিখেছিলেন, বা 110 বা 20 বছর আগে যখন তিনি এই পূর্বভাগে অবস্থান করতেন, অথবা শান্তিনিকেতনে অবস্থান করতেন, অথবা কলকাতার জীবনে, তখন সেই সময় বঙ্গের নারীদের কি অবস্থা ছিল। চমৎকার একটি ছোট গল্প স্ত্রীর পত্র, সেখানে আমরা দেখব। সমস্যা পূরণ, জমিদারি প্রথা ও সাধারণদের জীবনের সংবাদ, সাথে সাথে কালের হাওয়া বদলের সুর। আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সেই অষ্টাদশ শতকের শেষের দিকে এবং ঊনবিংশ শতকের প্রথম দিকে যখন ভারতবর্ষের এই উপনিবেশের শাসনভার গ্রহণ করে, তখন আস্তে আস্তে ভারতবর্ষের মানুষ যখন রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, তখন ইংরেজরা একসময় মনে করে, বিংশ শতাব্দীতে পদার্পণ করে, যে না, এখানে আর আমাদের থাকা যাবে না,
আমাদের ব্যবসা, আমাদের সবকিছু গুটিয়ে চলে যেতে হবে। এরকম একটা সময় জমিদারি প্রথা যখন ভেঙে পড়ছিল শেষের দিকে, সেই জমিদারি প্রথার নানা বিষয় আমরা এই মধ্যবর্তী এই সমস্যা পূরণ গল্পে আমরা দেখতে পাবো। এই সমস্যা পূরণ গল্পে দেখতে পাবো জমিদার বাবা, তার পুত্র এবং অন্যান্য বিষয়গুলো। সাধারণ প্রজার গল্প আছে এখানে। মধ্যবর্তী গল্পে আমরা দেখব পারিবারিক জীবনে নারী যতই উদার হোক, নিজের স্বামীর বিষয়ে সে কারো সাথে ভাগ করতে পারে না। এটা অসম্ভব একটি বিষয়, কিন্তু সেই সংকটটি এই গল্পের ভিতরে এসেছে। ক্ষুধিত পাষাণ গল্পটি একেবারেই অন্যরকম। অর্থাৎ রবীন্দ্রনাথ যে আমাদের প্রতিদিনকার সুখ দুঃখ বিরহ কাতর যে জীবনের কাহিনী, ছোট ছোট কাহিনী, ছোট ছোট দুঃখ কথা আমাদের গল্পে তুলে ধরেছেন, তার বাইরে গিয়ে ক্ষুধিত পাষাণ একটি অতিপ্রাকৃত গল্প, সুপার নেচার অথবা জাদু বাস্তবতা, যেটা আমরা বলি না কেন, এখন যেভাবে সংজ্ঞায়িত করি। মানে কোনো কোনো দিন আমাদের এভাবে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে। প্রতিদিনকার জীবনের মতো নয়, একটু আলাদা দিন, অতিবাস্তব দিন বা ঘটনা আমাদেরকে রোমাঞ্চিত করে, অভিভূত করে তোলে। এমন একটি বিষয় নিয়ে ক্ষুধিত পাষাণ গল্পটি সৃষ্টি। বন্ধুরা, আমরা এবার প্রতিটি গল্প ধরে ধরে আলোচনায় প্রবেশ করব। এই 5টি গল্পের প্রধান চরিত্রগুলো আলোচনা একটু খুব মানে অল্প সময়ের ভিতরে আমি একটু এক টানে এভাবে বলে যেতে চাই যে শাস্তি গল্পে প্রধান চরিত্রগুলো বড় ভাই দুঃখীরাম ও স্ত্রী রাধা, ছোট ভাই শ্রীদাম ও তার স্ত্রী চন্দরা এবং গ্রামের রামলোচন খুড়ো। এই 5টি চরিত্রই মূলত সক্রিয় বেশি, তাই এই 5টি চরিত্রকে এখানে তুলে এনেছি। দ্বিতীয় হচ্ছে স্ত্রীপত্র গল্পে প্রধান চরিত্র মৃণাল, সাথে বাড়ির বড় যা অর্থাৎ বড় বউয়ের ছোট বোন বিন্দু, যে কিনা আশ্রয় নিয়েছে এই পরিবারে। 3 হচ্ছে সমস্যা পূরণ গল্পে প্রধান চরিত্রগুলো জমিদার কৃষ্ণগোপাল, জমিদার পুত্র নূতন জমিদারি বিপিন বিহারী এবং মুসলিম বিধবা নারী মির্জা বিবি ও তার পুত্র অসীমদ্দি বিশ্বাস। মধ্যবর্তী গল্পে স্বামী নিবারণ, প্রথম স্ত্রী হরসুন্দরী এবং দ্বিতীয় স্ত্রী শৈলবালা। ক্ষুধিত পাষাণ গল্পের চরিত্রগুলো গল্পের কথক ও তার আত্মীয় যখন ট্রেনে এক জায়গায় যাচ্ছিলেন, তখন এক আগন্তুক যাত্রীর মুখ থেকে গল্পটি তারা শুনেছিলেন এবং সেই যাত্রীটির অতিপ্রাকৃত গল্পটি বলার ঢং এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য চমৎকারভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর যখন ওই যাত্রী গল্পটি বলতে থাকেন, সেই গল্পের ভিতরে 2 জন চরিত্র, একজন হচ্ছে বৃদ্ধ কেরানি করিম খাঁ আর একজন হচ্ছে পাগলা মেহের আলী। আমরা আবার একটুখানি দেখে যাচ্ছি, এভাবে পেছনে যাচ্ছে যে শাস্তি গল্পে প্রধান চরিত্রগুলো বড় ভাই দুঃখীরাম ও স্ত্রী রাধা, ছোট ভাই শ্রীদাম ও তার স্ত্রী চন্দ্রা। এগুলো দেখলে আমরা দেখবো যে পূর্ব বাংলার যে সাধারণ কৃষক পরিবার বা কর্মী শ্রেণী বা কামলা শ্রেণী, তারাই এখানে এভাবে উঠে এসেছে। আমরা এবার সরাসরি গল্পে প্রবেশ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমরা সংযুক্ত আছি জুম ক্লাসে, সংযুক্ত আছি মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি ব্রজুলাল কলেজ, খুলনা হতে। শাস্তি গল্পের বিষয় আমরা মাঝে মাঝে একটু পাঠও করব গল্পগুলো, সময় সংক্ষিপ্ত তো আছে, তারপরও আমরা চেষ্টা করব। একটি গ্রামীণ পরিবারে বড় ভাই দুঃখীরাম ও স্ত্রী রাধা, ছোট ভাই ছিদাম ও তার স্ত্রী চন্দ্রাকে নিয়ে গল্প। আমাদের গ্রামীণ কৃষক সমাজ বা কামলা শ্রেণীর প্রান্তিক জনেরা যেভাবে প্রতিদিন কাজ করে সংসার চালায়, তেমনি এখানেও দুঃখীরাম ও ছিদামের সংসার। আপন ভাই বউ দুজন রাধা ও চন্দরা প্রায় প্রতিদিনই টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়া করে থাকে। পাড়ার লোক সেই বিষয়ে নিয়মিত দর্শক শ্রোতা। দুই যায় একদিন এমন বিবাদ করে এবং তাদের স্বামীরা দিন শেষে ঘরে ফিরে বড় ভাই ভাবছে রাধার কাছে নেতিবাচক উত্তর পেয়ে তার মাথায় দায়ের এক কোপ বসিয়ে অপ্রত্যাশিতভাবে নিজ স্ত্রীকে খুন করে ফেলে এবং ছোট ভাই বড় ভাইকে বাঁচানোর জন্য হত্যার দায়ে বাড়ির ছোট বউ চন্দ্রার নাম ঘোষণা করে এবং সেটি গ্রামের চারিদিকে চাউর হয়ে যায়। তারপর কাহিনী সামনে এগোতে থাকে। আমরা এই জায়গাটা একটুখানি বিশ্লেষণ করতে চাই এভাবে যে একটি গ্রামীণ পরিবারে বড় ভাই দুঃখীরাম ও স্ত্রী রাধা,
ছোট ভাই ছিদাম ও তার স্ত্রী চন্দ্রাকে নিয়ে গল্প। গল্পটি এমন যে গ্রামীণ বাস্তবতা, বিশেষ করে পূর্ববঙ্গে। আমরা একটুখানি গল্পটি পাঠ করি, পাঠ করে তারপরে আমরা বিশ্লেষণে যাই। সামান্য পাঠ করব, সবকিছু পাঠ সম্ভব হবে না। আমি যে জায়গা থেকে শুরু করতে চাই এভাবে, যে দুই ভাই আমাদের 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 গ্রামীণ বাস্তবতায় আমাদের গ্রামীণ বাস্তবতায় যেভাবে আমাদের কর্মী শ্রেণী বা কামলা শ্রেণী বা আমাদের গ্রামীণ কৃষকরা নিজেদের জমিতে টুকটাক কাজ করেন, সাথে সাথে প্রতিদিন তারা বিভিন্ন গৃহস্থের বাড়িতেও কাজ করেন। এরকম দুঃখীরাম এবং তার ছোট ভাই ছিদাম একদিন গ্রামে গৃহস্থের বা বেশ ধর্নাঢ্য ব্যক্তির বাড়িতে কাজ করতে গিয়েছেন। সেখানে সেই কাছারি বাড়িতে কাজ করার সময় সেখানে বৃষ্টিতে রোদে ভিজে তাদের ক্ষুধা লেগেছে। তাদের দুপুরে যে খুব পেট পুরে খেতে দেওয়া হয়েছে তাও না। এবং প্রতিদিন এই বাড়িতে যখন এরা থাকে না, তখন দুই জায়ে মিলে নানান ধরনের কীর্তিকলাপ হয়। আর গ্রামে যেটি হয় যে এরকম কোনো বাড়িতে যখন হয়, তখন চারিদিক থেকে গ্রামবাসীরা বা পাড়াবাসীরা সেগুলো চেয়ে চেয়ে দেখে, হয়তো মুখ টিপে মজা নেয়। এটা বাস্তবতা। এখন যখন এরকম শুরু হয়, তখন কিন্তু গ্রামের লোকেরা বলতে শুরু করে বা পাড়ার লোকেরা বলতে শুরু করে যে ওই আজকে কিন্তু শুরু হয়েছে। এরকম তাদের ধারণা আগে থেকে ওই পরিবার সম্পর্কে হয়েই থাকে। তো সেরকম একটা দিন যখন দুঃখীরাম এবং ছিদাম বাড়িতে নেই, তাদের স্ত্রীরা অর্থাৎ দুই জা রাধা এবং স্ত্রী চন্দ্রা, তারা দুজনে যথারীতি ঝগড়া বাঁধিয়েছে এবং ঝগড়া বাঁধিয়ে তারা ক্লান্ত। আর দিন শেষে দুঃখীরাম এবং ছিদাম যখন বাড়ি ফিরেছে, তখন এসে দেখে যে তাদের উঠানে এরকম একটা নেতিবাচক বলা যায় যে দৃশ্য। ঠিক সেই সময় বড় ভাই দুঃখীরাম তার স্ত্রী রাধার কাছে ভাত চাইছে। এই জায়গা থেকে আমি একটুখানি শুরু করছি। ক্ষুদিত দুঃখীরাম কাল বিলম্ব না করিয়া বলিল, ভাত দে। গ্রামের কৃষকরা, কামলা শ্রেণী যেভাবে তাদের বৌদের সাথে কথা বলে, এবং আমাদের মনে রাখতে হবে যে এখান থেকে সেই 100 বছর আগের গল্প আমরা পাঠ করছি। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গপাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া বলিয়া উঠিল, ভাত কোথায় যে ভাত দিব। এখানে ভাষা নিয়ে আমার একটু কথা আছে, বলবো পরে। তুই কি চাল দিয়া গিয়েছিলি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? এই জায়গাটা খুব ইঙ্গিতপূর্ণ, যে আমি কি নিজে রোজগার করিয়া আনিব। একজন স্বামীর সামনে যখন তার স্ত্রী এই কথাটি বলে, অর্থাৎ স্ত্রী রোজগার করিতে যাবে, সেই সময় তার মানে সমাজে নেতিবাচক একটি বলা যায় যে ইঙ্গিতের কথা বলা হচ্ছে, যে বউ নিজেকে বিক্রি করে এনে তারপর ঘরের ভাত রান্না করবে। এটি স্বামীর জন্য খুব অপমানজনক। কারণ যে স্বামী বাড়ি বসে থাকে না, যে নিয়মিত কাজ করে এবং কাজ করতেই গিয়েছে সে পরিবারকে খাওয়ানোর জন্য, সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারে অসহ্য হইয়া উঠিল। ক্ষুদ্র বাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল, কি বললি? বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল। রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। চন্দ্রা রক্তসিক্ত বস্ত্রে, কি হলো গো বলিয়া চিৎকার করিয়া উঠিল। ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল। দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। এইটা আমি যদি বলি যে এখনকার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের গ্রামগুলো অনেক পরিবর্তন হয়েছে। এখনকার সরকার, এখনকার আইন আদালত, শৃঙ্খলা বা গ্রামের যে পরিবেশ সেটি অনেক উন্নত, এবং বিশেষ করে মেয়েদের অর্থনৈতিক অবস্থা বেশ সবল হওয়ায় মেয়েরা কিন্তু এখন শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে।
তবু যে নির্যাতন হচ্ছে না, হয় না, সে কথা বলবো না। কিন্তু এখান থেকে 50-100 বছর আগে যে ঘটনাগুলো ঘটতো, এবং এখান থেকে 20 বছর আগেও আমি গ্রামে যেটা দেখেছি, আমার নিজের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেটা হচ্ছে এভাবে যে মাঠ থেকে কৃষক এভাবে না খেয়ে রোদে বৃষ্টিতে ভিজে যদি বাড়িতে এসে, যদিও সে তার চালটা রেখে যাওয়ার দায়িত্ব তার ছিল, বাজার বেষ্টি করে দেওয়ার দায়িত্ব তার ছিল, সে করে দিয়ে যায় নাই তার সংকটের কারণে। অথচ যখন সে বিকালে এসে বা সন্ধ্যায় এসে ভাত খেতে চায়, সেরকম একটা পরিবেশে ভাত না দিতে পারলে রাগটা কিন্তু স্ত্রীর উপরেই ঝাড়ে অন্যায়ভাবে। এবং আমি দেখেছি গ্রাম বাংলায় যে ওই বাঁশের চলা, কাঠের চলা, হাতের কাছে যা পায় তাই দিয়ে স্ত্রীকে পেটায়। অর্থাৎ ক্ষুধা, দারিদ্র, যত কিছু নেতিবাচকতা আছে, শেষ পর্যন্ত দুর্বল নারীর উপরে গিয়ে নির্যাতনটা হয়। যদিও আমি বলছি এখান থেকে 30 বছর আগে, 40 বছর, 50 বছর, 100 বছর আগের যে ঘটনা। কিন্তু এখন বাংলাদেশ এগিয়েছে এবং পুরুষ অনেকটা দায়িত্বশীল হচ্ছে, দায়িত্বশীল পরিচয় দিচ্ছে। এখন সময়টা একটু অনেক ইতিবাচক বলা যায়। কিন্তু সেই সময়ের ঘটনাটা এখানে কিন্তু রবীন্দ্রনাথ শাস্তি গল্পে এখানে তুলে ধরেছেন। এবং এইরকম একটা যখন ঘটনা ঘটলো, তখন তার ছোট ভাই হুট করে দেখলো যে দাদাকে তো, তার ভাইকে তো বাঁচাতে হবে। এবং গ্রামের লোকজন জানার আগেই যখন কেউ একজন তাদের বাড়িতে আসলো, বিশেষ করে সেই গ্রামীণ খুড়া রামলোচন বাবু, এখন কিছু তো বলতে হবে যে কে করেছে কাজটি। তখন ছোট ভাই ছিদাম সাথে সাথে বলল যে আমার স্ত্রী চন্দরা, তার সাথে বর্ষা হচ্ছিল, তার ভাসুর দুঃখীরামের, এবং আমার দেখা যায় যে সেই চন্দরার সাথে বড় জায়ের বর্ষা হচ্ছিল, সেই বড় জাকে চন্দরা ছোট বউ, সে তার মাথায় কোপ বসিয়েছে। চন্দরা এ বিষয়ে সেই অর্থে কিছু জানে না যে এরকম একটি বিষয় আলোচনা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। এবং বলা যায় যে রামলোচন খুড়া যখন গ্রামে যায় ফিরে দ্রুত, তখন কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে যায়। এটা হচ্ছে গল্পের একটা বড় জায়গা, নাটকীয়তা। এবং আপন ভাইকে যখন মানে এরকম একটা জিনিস নেতিবাচক কাজ করতে দেখে, তখন ছোট ভাই এগিয়ে যায় তাকে বাঁচানোর জন্য। এবং তার নিজ বউ চন্দ্রাকে বলে যে তুমি অন্তত এই যে ঘটনাটি ঘটেছে, এর দায় তুমি নাও, আমি তোমাকে বাঁচিয়ে নিব যেভাবে হোক। কিন্তু সেটা শেষ পর্যন্ত একরোখা সত্যবাদী চন্দরা সেটি কিন্তু কবুল করে ঠিকই, কিন্তু আদালতে ব্যাখ্যা দেওয়ার সময় সেটি কিন্তু মানে না। সে নিজেই কবুল করে নেয় তার যে নির্যাতন, তার যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে নিজে রেহাই পাওয়ার জন্য। সিদাম দেখিল আর রক্ষা নাই, হঠাৎ বলিয়া ফেলিল, ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসায় দিয়াছে। এবং গ্রামের লোক এটাই বিশ্বাস করতে থাকলো। চক্রবর্তী ঢুকেছিল, খুড়ো চক্রবর্তী পালাইবার পথ পায় না, ভাবিল রাম রাম, সন্ধ্যাবেলায় একই বিপদে পড়িলাম, আদালতে সাক্ষ্য দিতেই প্রাণ বাহির হইয়া যাইবে। শ্রীরাম কিছুতেই তার পা ছাড়িল না, কহিল দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাইবার কি উপায়? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। এই ব্যক্তিটি কিন্তু চারিদিকে যখন চাউর করে দিলেন, তখন কিন্তু সবাই কিন্তু এই কথাটি বিশ্বাস করতে লাগলো। থানা পুলিশ থেকে লোক আসলো এবং ছোট ভাইয়ের বউ চন্দ্রাকে ধরে নিয়ে গেল। তারপর যখন কোর্টে উঠে এ বিষয়ে তার স্বামী শ্রীদাম যখন তাকে শিখিয়ে দিল যে বড় বউ তাকে বটি নিয়ে মারতে এসেছিল, সে আত্মরক্ষার্থে যখন সে সেটি ধাক্কা দেয় এবং তার আঘাতে তার অপ্রত্যাশিতভাবে মৃত্যু হয়। কিন্তু চন্দরা এই কথা বলতে রাজি নয়। চন্দরা কোর্টে বলে যে না, আমি আমার বড় যাকে দায়ের কোপে খুন করেছি। তখন ওই বাড়ির বড় পুত্র অর্থাৎ বড় ভাই দুঃখীরাম বলল যে মূল ঘটনা এই যে আমি খুন করেছি, আমাকে বাঁচানোর জন্য ছোট ভাই এই কাহিনী ফেদেছে। ছোট ভাই বলল যে না, কেউ করেনি, আমি মেরেছি। কিন্তু কোর্ট আর কারো কথা বিশ্বাস করলো না, অবিচল চন্দ্রার কথাই বিশ্বাস করলো। এই জায়গাটা
এখানে একটা জায়গা খুব উক্তিটি খুব চরম একটি উক্তি, যে ঠাকুর বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না। এই যে একটা জায়গা, অর্থাৎ আমাদের গ্রামীণ বাস্তবতায় ভাই সম্পর্কে যে একটি ব্যাপার, সেটি কিন্তু এই গল্পে উঠে এসেছে। এবং বাড়ির স্ত্রীরা যে কত নগণ্য, সমাজের নারীরা যে কত নগণ্য, সেই সময়ের কথা বলছি, সেটি কিন্তু এই সংলাপের ভিতর দিয়ে উঠে এসেছে। শেষ পর্যন্ত চন্দ্রার ফাঁসির জন্য আদেশ হয়ে যায়, এবং চন্দ্রাকে যখন বলা হয়, যখন ম্যাজিস্ট্রেট যখন বলে, জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞাসা করিল, কাহাকে দেখিতে ইচ্ছা করো? চন্দ্রা কহিল, একবার আমার মাকে দেখিতে চাই। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকিয়া আনিব? চন্দ্রা কহিল, মরণ। এবং এই গল্পটি 1893 এর দিকে ইংরেজি প্রকাশিত, এবং বলা যায় যে রবীন্দ্রনাথ যখন 1892 বা 91 সাল থেকে আমাদের পূর্ববঙ্গে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের সেই শিলাইদহ, কুঠিবাড়ি বা শাহজাদপুর এরকম জায়গায় যখন সবকিছু ছেড়ে এসে জমিদারি দেখভাল করছেন এবং তার সাহিত্য রচনা করছেন, এরকম একটি সময় কিন্তু এই গল্প। এবং এই গল্প শুধু না, এই সময় তিনি অনেক কাব্য, অনেক গল্প, অনেক সাহিত্য প্রবন্ধ এই পূর্ববঙ্গে বসে রচনা করেছেন। এবং পূর্ববঙ্গের প্রকৃতি, পূর্ববঙ্গের গ্রাম আমরা কিন্তু এই গল্পের ভিতরে পাবো। এমন একটি বাস্তবতা থেকে আমরা এই গল্পটি শেষ করছি। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। স্ত্রীপত্র গল্পটি বিস্তারিত আলোচনার দাবি রাখে। আমরা যদি এভাবে বলি যে মৃণাল একটি বাড়ির বউ, বুদ্ধিমত্তায় সে বেশ। বাবা মা গত হওয়ার কারণে ওই বাড়ির বড় যা, মানে বড় বউয়ের বোন বিন্দুর আগমন, এবং তার অবস্থান থেকে, অর্থাৎ ওই বাড়িতে যেহেতু সে অবস্থান করে, সেখান থেকে সংকটের শুরু। বাড়ির আরেক বউ মৃণাল বিন্দুর প্রতি খুবই মানবিক এবং তাকে রক্ষাকর্তার ভূমিকায় নামে। অতঃপর বাড়ির উটকো বোঝা মনে করা বিন্দুকে এক পাগলের সাথে বিয়ে, বিন্দুর পলায়ন এবং শেষ পর্যন্ত তার আত্মহত্যা। আর এসবের মধ্য দিয়ে মৃণালের গৃহত্যাগ এবং প্রতিবাদ এবং পরিবারের নারীর অবস্থান তুলে ধরা, সাথে সাথে সে নিজেকেও চিনতে পারে। আমি গল্পটা বিস্তারিত একটু পাঠ করব, সাথে সাথে আলোচনায় যাব। মৃণাল একটি বাড়ির বউ, বুদ্ধিমত্তায় সে বেশ। অর্থাৎ এখান থেকে 100 বছর আগে বা সেই 1914-15 দিকে যখন আমরা একটুখানি দেখে পাঠ করি। উনিশশো দিকে এই গল্পটি হচ্ছে রচিত। অর্থাৎ সেই সময়ে বাংলাদেশের সনাতন পরিবার বা এখানকার সাধারণ যে মধ্যবিত্ত বাঙালির নারীদের যে অবস্থান কেমন ছিল, সেই জায়গাটায় আমরা একটুখানি পাঠ করছি, পাঠ করে আমরা আলোচনায় যাচ্ছি। নিজ স্বামীর কাছে তার স্ত্রী পত্র লিখছে। গল্পটি পত্রের ভিতরেই বাড়িতে যে ঘটনা ঘটে গেছে সেইটা তুলে ধরছে দূর থেকে। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, এমন 15 বছরের সংসার জীবনে নারী কেমন ছিল তার পরিবারে, তারপর সেখান থেকে বিদ্রোহ। নিজের মৃণালের সেই অর্থে কোনো বাচ্চা নেই। একটি বাচ্চা হয়েছিল, শিশু কন্যা, কিন্তু সেটি জন্ম নিয়েই মারা গিয়েছে। আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। এই হচ্ছে মৃণাল একটানে, এই হচ্ছে মৃণাল চরিত্র। এবং যে পরিবারে নারীর সেই অর্থে কোনো স্বাধীনতা ছিল না বা সম্মানবোধ ছিল না, সেরকম একটি জায়গায় মৃণালের বিয়ে হয়েছে। মৃণাল কিন্তু তার চরিত্রের এতটুকু কোনো নমনীয়তা দেখায়নি। এজন্য মৃণালের যে পরিবারে সে গিয়েছে বউ হয়ে,
সেখানে সবাই তটস্থ থাকতো যে এই বউ নাকি কখন কি বলে ফেলে, এরকম একটা তারা কিন্তু ভয় থাকতো। ঠিক এইরকম একটি পরিবারের পুত্রবধূরাই যখন এরকম সংকটে, সেখানে পুত্রবধূর বোনের আগমন জিনিসটা খুব স্বস্তিদায়ক নয় ওই পরিবারের জন্য। এবং সেই বোনটি খুব যে কর্মশীলা বা খুব যে বলা যায় যে রূপবতী, যাকে ভালো একটি পাত্রী হিসাবে জোগাড় করতে পারবে সেই সমাজের বাস্তবতায় সেটি কিন্তু নয়। সেরকম একটা জায়গা থেকে মৃণাল বিন্দুকে সব রকমের সমর্থন দিতে থাকে এবং নিজের সন্তান যেহেতু নেই, তাই মৃণালকে নিজ হাতে খাওয়ানো, সবকিছু পড়ানো, সবকিছু দায় দায়িত্ব সে নেয়। এই অহেতুক আদর যত্নে, মানে ওই পরিবার সদস্যদের বক্তব্য আমি বলছি, তারা মৃণাল অর্থাৎ ওই বাড়ির বউ সম্পর্কে আরো নেতিবাচক ধারণা করতে থাকে। এবং বড় বউয়ের যে বোন বিন্দু, সেই বড় বউ কিন্তু অনেকটা বেঁচে যায় যে না, আমাদের আর এক বউ মৃণাল আমার বোনের দায়িত্ব নিয়েছে। অনেকটা কিন্তু বড় বউ বেশ বেঁচে যায়, অর্থাৎ মৃণালের বড় যা। কিন্তু এই তাদের বোনকে বিয়ে দেওয়ার জন্য যে বাড়িতে সে জামাই বাবুদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তারা উঠে পড়ে লাগে এবং এক সময় তাদের লক্ষ্য বলা যায় পূর্ণ হয়। পাত্র দেখতে আসে না মৃণালকে, পাত্র দেখতে আসে না বিন্দুকে। এবং বিন্দুর মাথায় কিন্তু বুদ্ধি এবং মৃণালের মাথায় বুদ্ধি এইখানে যে এই সময়ে পাত্রী না দেখে একজন পাত্র আমাকে বিয়ে করছে, আর আমি যেহেতু দেখতে সুন্দরী নই, তাহলে সেই পাত্র কতই বা সুশ্রী অথবা সেই পাত্র কতই বা স্বাভাবিক, এটি তাদের মনে প্রশ্ন জাগে। এবং যখন সামনে খারাপ কিছু ঘটবে মৃণাল আগে থেকে বুঝতে পারে, কিন্তু ওই বিয়েতে বাধা দিবে এইটা কিন্তু তার উপায় নেই, কারণ তখন এর বয়স, বিন্দুর বয়স কিন্তু বেড়ে যাচ্ছে। সে জায়গাটা একটু আমরা দেখব। এবং নিজেদের বাড়িতে বিয়ে দিলে মেয়েটির খরচ বহন করতে হবে জামাই বাবুদের, তাই ছেলে মানে মৃণালের স্বামীর বাড়িতে বিয়ে হচ্ছে না, কন্যা বিয়ে করতে যাচ্ছে সেই বরের বাড়িতে। আর ওটা বলেছে যে এটা কৌলিন্য প্রথা, তাদের বাড়ির প্রথা, বরের প্রথা। কিন্তু বর আসলে পাগল, এবং এই ভাইরা কিন্তু জেনে বুঝেই তাকে দিচ্ছে। অর্থাৎ এখান থেকে 100 বছর আগে, 80 বছর আগে আমাদের সনাতন ধর্মের যে কৌলিন্য প্রথা বা আমাদের পাত্রস্থ করার যে ব্যাপার ছিল, সেটি কিন্তু খুব সম্মানজনক, সব জায়গায় বলবো না সম্মানজনক ছিল না। যেমন যৌতুক প্রথা ছিল, আমরা দেখেছি রবীন্দ্র ছোট গল্পে এগুলো উঠে এসেছে, তেমনি নারী নির্যাতনও ছিল, এগুলো আমরা দেখেছি। একটি ঘরের কোনায় একটা বলা যায় সিঁড়ি ঘর আছে, সেখানে চলে এসেছে বিন্দু। তার স্বামী পাগল, এটা সে বুঝতে পেরেছে। বিন্দু স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যা কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল, শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন, শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। যে বরের সাথে বিয়ে হয়েছে সেই বরের বাবা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু তার শাশুড়ির অত্যাচারে দুঃখিত, শাশুড়ির অত্যাচারে শ্বশুর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে, এই ফাঁকে বিয়ে হচ্ছে।
বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি। এবং শেষ পর্যন্ত দেখা যায় যে বিন্দু চলে আসে মৃণালের কাছে, এর জন্য মৃণালকে বকাঝকা করতে হয়, মৃণালের উপরে চাপ আসে, এবং যার সাথে বিয়ে হয়েছিল তার ভাসুর এসে শেষ পর্যন্ত বিন্দুকে নিয়ে যায়। দিতে চায় না মৃণাল, কিন্তু সবার চাপে সেটা দিতে হয়, এবং জানে যে এই দেওয়া মানে মৃত্যু। মৃণাল তার আরেকটি ভাইকে বিন্দুর খবরাখবর নেয়ার জন্য তৈরি রাখে, কিন্তু শোনা যায় যে দ্বিতীয়বার আবার বিন্দু বাড়ি থেকে পালিয়েছে, এবং শেষ পর্যন্ত যখন বিন্দুকে আবার ধরে আনা হয় তখন তার স্বামীর গৃহে সে তার শাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এবং এই জায়গাটায় এসে গল্পকার মৃণালের মুখ দিয়ে যে বক্তব্য পেশ করছে, কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো, কোথায় যে রাজমিস্ত্রির গড়া দেয়াল, কোথায় যে তোমাদের ঘোর ঘোর আইন দিয়ে গড়া কাটার বেড়া, কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে, ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর, তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমিষও লাগে না। অর্থাৎ মৃণাল হচ্ছে এই বাড়ির মেজ বউ, এবং মৃণাল এই যে তার যে বড় জায়ের যে বোনটি নিজে মৃত্যুবরণ করে যে স্বাধীনতার স্বাদ দিয়ে গেছে, মৃণাল মরবে না, কিন্তু ওই বাড়ি ত্যাগ করেছে, ত্যাগ করে সে নিজের স্বাধীনভাবে বাঁচতে চায়, এই জায়গাটা সে দেখিয়েছে। এভাবেই বলা যায় যে আমাদের বাঙালি সমাজে ওই সময়ে নারীর অবস্থানটা এতই সংকুচিত ছিল এবং এতটাই স্বাধীনতা বিরোধী ছিল। রবীন্দ্রনাথ এই পারিবারিক সংকট বা সামাজিক সংকট যে বিষয়টি, সেটি কিন্তু স্ত্রীপত্র গল্পে চমৎকারভাবে তুলে ধরেছেন। আমরা পরবর্তী গল্পে চলে যাব। সমস্যা পূরণ। সমস্যা পূরণ গল্পে মানুষের বিচিত্র চরিত্র আমরা বলেছি একটুখানি আগে। গল্পের প্রধান চরিত্র জমিদার কৃষ্ণগোপাল। তিনি জমিদারি করতেন, কিন্তু যখন তার ছেলে জমিদার পুত্র বিপিন বিহারী বিএ পাশ করে বাড়িতে ফিরল, তখন তার কাছে জমিদারি দিয়ে জমিদার কৃষ্ণগোপাল তীর্থে যাত্রা করলেন, ধর্মকর্মে তিনি মনোযোগ দিলেন, এবং নূতন কালে নূতন জমিদার বিপিন বিহারী জমিদারি চালান শক্ত হাতে। অর্থাৎ সেই জমিদারি প্রথা আস্তে আস্তে উচ্ছেদের দিকে যাচ্ছে। তার বাবা লাখেরাজ হিসাবে ব্রাহ্মণদের বা মুসলিমদের বা যারা এসে দাবি করেছে তাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছেন, কর মার্জনা করেছেন, অথবা করহীন ভাবে যে সমস্ত জমিদান করেছেন, তার ছেলে বিপিন বিহারী এসে সে সমস্ত জমিগুলো কিন্তু ওইভাবে আর দিচ্ছে না, বা তাদের যে সুবিধাভোগ সেগুলো থেকে আস্তে আস্তে জমিদার পরিবারকে সরিয়ে নিচ্ছে। অর্থাৎ যে জমিদারির যে বাঁধনটি, সেটি কিন্তু শক্ত বজ্র মুষ্টির মাধ্যমে সেটা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, এবং এতে জমিদারের যে অর্থ সেটি বাড়ছে। প্রজারা নানানভাবে সেই কৃষ্ণগোপালের কাছে, পুরাতন জমিদার অর্থাৎ তার বাবার কাছে, বিপিন বিহারী বাবার কাছে আর্জি জানায়, কিন্তু বাবা ছেলেকে যে বলবে এবং ছেলে যে তার বাবার মান রাখবে এটা বাবা মনে করেন না, তাই সেভাবেও তিনি আর সক্রিয় নন। মুসলিম বিধবা নারী মির্জা বিবি ও তার পুত্র অসীমদ্দি বিশ্বাস নূতন জমিদারের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এই গ্রামের ভিতরে অসীমদ্দি খুব তীব্র চরিত্র, এবং জমিদার বিপিন বিহারীর বাবা অর্থাৎ পুরাতন জমিদার কৃষ্ণগোপাল এই পরিবারটিকে যথেষ্ট পরিমাণ মুসলিম হওয়া সত্ত্বেও জমি জায়গা লাখেরাজ সম্পত্তি বেশ পরিমাণ দিয়ে গেছেন, যেটি নূতন জমিদার বিপিন বিহারী কোনোভাবেই ভাবতে পারেন না। যেহেতু ব্রাহ্মণ পরিবার নয়, হিন্দু পরিবার নয়, তাহলে এই পরিবারকে এভাবে সুবিধা দেওয়ার কারণ কি? এবং তার প্রতিপক্ষ হিসাবে বলা যায় যে অসীমদ্দি যখন বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত হয়, তখন তার নামে থানাতে কেস জুড়ে দেয়, মামলা জুড়ে দেয়, এবং মামলাতে দেখা যায় যে যখন সব দিক থেকেই অসীমদ্দি প্রায় নিঃস্ব হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় গিয়ে হাইকোর্টে কোনো কোনো মামলায় গিয়ে হয়তো জয়লাভ করছে। চারিদিকে এটি চাউর হয়েছে বেশ যে জমিদারকে কখনো আদালতে যেতে হয়নি, কিন্তু এই কেসে, এই মামলায় এবার জমিদারকে যেতে হচ্ছে।
কি বলে আদালতে যেতে হচ্ছে, এরকম একটা জায়গা আমরা একটু পাঠ করব। মকদ্দমায় অসীমদ্দি একে একে হারিতে আরম্ভ করিল, কিন্তু যতই হার হইতে লাগিল ততই তাহার জিদ বাড়িয়া উঠিল। তাহার সর্বস্বের জন্য সে সর্বস্বই পণ করিল। অর্থাৎ যত হারে তত তার তীব্র জেদ বাড়ে। কারণ একটা নিশ্চয় আছে, তোমরা যারা গল্পটা পড়েছো, পাঠ করেছো, তোমরা জানো। আমি এখন বলছি না, গল্পের আলোচনা শেষে গিয়ে বলছি। ঠিক এরকম একটি সংকটের সময় একদিন বাজারে যখন জমিদার বাবু বিপিন বিহারী প্রজাদের দুঃখ কষ্ট বা দেখভাল করার জন্য গিয়েছে, ঠিক সেরকম সময় সামনাসামনি অসীমদ্দির সামনে পড়ে গিয়েছে। অসীমদ্দির তখন খুব করুণ অবস্থা। একটি কাঁসার থালাবাটি বাজারে বিক্রি করতে এসেছে, কেউ তাকে আর খাদ্য খাবার দেয় না। যখন জমিদার বাবুকে এভাবে দেখেছে, তখন তার উপরে তেড়ে গিয়েছে এবং এ নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। মামলা মোকদ্দমায় যখন নিশ্চিত অসীমদ্দি হারতে যাচ্ছে, সেই সময় সেই তীর্থযাত্রা রেখে বিপিন বিহারীর বাবা বৃদ্ধ জমিদার কৃষ্ণগোপাল আদালত প্রাঙ্গণের কাছে এসে দাঁড়িয়েছে এবং নিজ পুত্র এই সংবাদ পাওয়ার সাথে সাথে বিপিন বিহারী সাথে সাথে বাবার কাছে চলে এসেছে। সেই জায়গাটা একটুখানি বলবো যে এই গল্পটির নাটকীয়তা। কৃষ্ণগোপাল কহিলেন, না, আমার যাহা বক্তব্য আমি এখানেই বলিয়া লই। বিপিনের অনুচরগণ কৌতূহলী লোকদিগকে দূরে ঠেলিয়া রাখিল। কৃষ্ণগোপাল কহিলেন, অসীম যাহাতে খালাস পায় সেই চেষ্টা করিতে হইবে। উহার যে সম্পত্তি কাড়িয়া লইয়াছ তাহা ফিরাইয়া দিবে। বিপিন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, এজন্যই আপনি কাশী হইতে এত দূর আসিয়াছেন? উহাদের পরে আপনার এত অধিক অনুগ্রহ কেন? নিজে সন্তান জিজ্ঞাসা করছে বাবাকে। কৃষ্ণগোপাল কহিলেন, সে কথা শুনিয়া তোমার লাভ কি হইবে বাপু? বিপিন ছাড়িলেন না, কহিলেন, অযোগ্যতার বিচার করিয়া কত লোকের কত দান ফিরাইয়া লইয়াছি, তাহার মধ্যে কত ব্রাহ্মণও ছিল। আপনি তাহার কিছুতেই হস্তক্ষেপ করেন নাই, আর এই মুসলমান সন্তানের জন্য আপনার এত দূর পর্যন্ত অধ্যবসায়। আজ এত কাণ্ড করিয়া অবশেষে যদি অসীমকে খালাস দিতে এবং সমস্ত ফিরাইয়া দিতে হয়, তো লোকের কাছে কি বলিব? নতুন জমিদার অসীম উদ্দিন যদি জিতে যায়, তাহলে তো চারিদিকে ঠাঠা পড়ে যাবে, এমন একটা অবস্থা। কৃষ্ণগোপাল কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। অবশেষে দ্রুত কম্পিত অঙ্গুলিতে মালা ফিরাইতে ফিরাইতে কিঞ্চিত কম্পিত স্বরে কহিলেন, লোকের কাছে সমস্ত খুলিয়া বলা আবশ্যক মনে করো তো বলিও, অসীমউদ্দিন তোমার ভাই হয়, আমার পুত্র। এই জায়গাটা কিন্তু সহ্য করা খুবই কঠিন। অর্থাৎ বয়সকালে এই জমিদার কৃষ্ণগোপাল এবং অসীমউদ্দির মা যে মির্জা বিবি, তার ভিতরে সম্পর্ক ছিল, এবং কৃষ্ণগোপালের ঔরসে জন্ম নেয়া পুত্র হচ্ছে অসীমউদ্দিন, একটু হিন্দু জমিদার, আর একজন হচ্ছে মুসলিম বিধবা মির্জা বিবি, তাদের ঔরসে এই সন্তান। এজন্য সেই সন্তানকে জমিদার বাবু ফেলে দেন নাই। কিন্তু তার ভাই তো এই ঘটনা জানতো না, বিপিন বিহারী। বিপিন চমকিয়া উঠিয়া কহিলেন, যবনির গর্ভে? কৃষ্ণগোপাল কহিলেন, হ্যাঁ বাপু। বিপিন অনেকক্ষণ স্তব্ধ ভাবে থাকিয়া কহিলেন, সেসব কথা পরে হইবে, এখন আপনি ঘরে চলুন। কৃষ্ণগোপাল কহিলেন, না, আমি তো আর গৃহে প্রবেশ করিব না। এবং এই জায়গাটায় বলা যায় যে এইরকম একটি পর্যায়ে এসে যে জীবনের যে বাস্তবতা, বিচিত্র চরিত্রের, অর্থাৎ আমরা সংজ্ঞায়িত করতে পারি না যে আমি এই মানুষ, এই আমি নিজে যে কি, শেষ পর্যন্ত আমার চরিত্র, আমার মন, আমার শরীর শেষ পর্যন্ত আমাকে পরাজিত করে কখনো কখনো হয়তো এভাবে মানুষকে উপস্থাপন করে ফেলে। আমরা তখন চারিদিকে হায় হায় করতে থাকি। জীবনের এমন একটি সত্য রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্যা পূরণ গল্পে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পরবর্তী গল্পে যেতে চাই।
মধ্যবর্তিনী গল্পে মানুষের দ্বন্দ্ব খুব স্বাভাবিক একটি বিষয়কে রবীন্দ্রনাথ এই ছোট গল্পে নিয়ে এসেছেন। সেটি হচ্ছে এই গল্পে স্বামী নিবারণ ও তার প্রথম স্ত্রী হরসুন্দরী বেশ ভালোভাবেই সংসার করে চলেছিল, কিন্তু হরসুন্দরীর শারীরিক অবস্থার অবনতি এবং তার সন্তান সন্ততি না হওয়ার কারণে স্বামীকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেয়। প্রথম দিকে স্বামী দ্বিতীয় বিয়েতে প্রস্তাব রাজি হয় না, কিন্তু বারবার বলতে থাকায় স্বামীর ভিতরেও বেশ মধ্য বয়সে গিয়ে কেমন একটা উজ্জীবিত ভাব চলে আসে এবং জোরাজুরিতে সে রাজি হয়ে যায় এবং শৈলবালার সাথে তার বিয়ে হয়। শৈলবালা নিতান্তই অল্প বয়সের একটি মেয়ে এবং তার চঞ্চল চাপল্যে বলা যায় নিজের ভিতরে নিবারণ আর এক নতুন নিবারণকে খুঁজে পায়। আর ওদিকে প্রথমা হরসুন্দরী তার স্ত্রী, সে তাদের এই দুজনের চমৎকার সম্পর্ক দেখে নিজেকে খুব হতাশায় এবং বলা যায় দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়। তবুও ছোট বোনের মতো শৈলবালাকে নানান ধরনের কাজ শেখাতে থাকে এবং তার স্বামীকে কিভাবে আদর যত্ন করতে হবে সেগুলো শিখিয়ে দিতে থাকে। শৈলবালা চরিত্রের মূল প্রধান বৈশিষ্ট্য এরকম যে সবকিছুই আমার জন্য, আমি কারোর জন্য নই। আমি আদরে এত গদগদ এবং সবাই তাকে এভাবেই সংজ্ঞায়িত করেছে, সহযোগিতা করেছে যে সে কোনো কাজ করতে রাজি নয়। একদম লেখক এভাবেই লিখছেন যে সবকিছু আমার জন্য, আমি কারোর জন্য নই। এরকম একটি বিষয় দেখা যায় যে এই পরিবারটি, নিবারণ পরিবারটি আস্তে আস্তে তার নিজ কর্মক্ষেত্র থেকে লোন করতে থাকে, চুরি করতে থাকে, অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এক সময় নিবারণের যে প্রথম স্ত্রী হরসুন্দরীর যে স্বর্ণালঙ্কার আছে সেগুলো চেয়ে বসে নিবারণ, কিন্তু তার স্ত্রী হরসুন্দরী বলে যে সেগুলো আমি ছোট বউকে উপহার দিয়েছি। ছোট বউ এই গহনা দিতে রাজি নয় এবং সেই সিন্ধুকের চাবি একসময় পুকুরের মাঝখানে ফেলে দেয়। এরকম একটা অবস্থা, নেতিবাচক অবস্থা। অনেক কষ্টে নিবারণের পৈতৃক ভিটা বিক্রি করে সেই চাকরি ক্ষেত্রে, চাকরি তো গেলই, এবং তার সেই আত্মসাৎ করার টাকা ফিরিয়ে দিতে হলো। পারিবারিক যখন চরম সংকট, এরকম সময় দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ছোট বউ শৈলবালার গর্ভের সন্তান এবং তারপর তার মৃত্যু। এরকম একটা জায়গায় গিয়ে আবার নিবারণ এবং তার প্রথমা স্ত্রী হরসুন্দরী একই ঘরে বা একই জায়গায় তারা রাত্রি যাপন করতে যায়, কিন্তু প্রথমে যে সুরটা কেটে গিয়েছে দ্বিতীয় বউ আসার কারণে, সেই সুরটা আর কিন্তু থাকে না। আমরা শেষ লাইনটা একটুখানি দেখব। একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিভৃত শয়নকক্ষে প্রবেশ করিল। নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শয়ন করিল, কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল। হরসুন্দরীও একটি কথা বলিল না, নিবারণ একটি কথা বলিল না। উহারা পূর্বে যেরূপ পাশাপাশি শয়ন করিত এখনো সেইরূপ পাশাপাশি শুইল, কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল, তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না। ওই যে ছোট বউ শৈলবালা, তার যে সতীন, অর্থাৎ সতীনের সাথে যে এত চমৎকার একটি সম্পর্ক নিবারণের গিয়েছে, এটি প্রথমা স্ত্রী হরসুন্দরী দেখেছে, সেটি সে ভুলতে পারেনি। অর্থাৎ আমরা ঐতিহ্যগত ভাবে বলবো এই জায়গাটায় যে স্বামীর ভাগ কোনো স্ত্রী কাউকে দিতে পারে না। এখন এখানে আরো একটি প্রশ্ন আসবে যে যেটি উল্লেখিত নয়, যে স্ত্রীর ভাগও কি কেউ দিতে পারবে? সেটিও পারবে না, যদিও স্বামীর ভাগাভাগি নিয়ে এই গল্পটি এখানে রচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে আস্তে আস্তে শেষের দিকে যেতে হবে। পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। ক্ষুধিত পাষাণ আজকে আমাদের আলোচনার শেষ গল্প। রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনকার সামাজিক বা সংকট বিভিন্ন ধরনের গল্প রচনা করেছেন, কিন্তু এটি তার অতিপ্রাকৃত গল্প, এটি নূতন নন্দন। এই গল্পটি কথক শুনে যাচ্ছেন একটি ট্রেন স্টেশনে বসা অন্য অচেনা যাত্রীর কাছ থেকে। যে অচেনা যাত্রী হায়দ্রাবাদের একটি জায়গায় একটি রাষ্ট্রীয় কাজে বা তার সেই জমিদারি কাজে দায়িত্ব পেয়ে যখন গিয়েছিলেন এবং সেই প্রাসাদে, আরালি পর্বতের কাছে প্রাসাদে, যে পরিত্যক্ত প্রাসাদ, একসময় সেই রাজা বাদশাদের প্রাসাদ ছিল এবং সেখানে নর্তকীরা থাকতো, আর রাজাকে সেবা করার জন্য অনেক দাসদাসী থাকতো, সুন্দরীরা থাকতো, তারা আজ নেই। কিন্তু ওই জায়গার
যে কেরানি করিম খাঁ এই ভদ্রলোককে বলেছিল যে আপনি এই রাজপ্রাসাদে কিন্তু রাত্রে অবস্থান করবেন না। রাজপ্রাসাদের সাথে অবস্থান করলে যদি 3 রাত আপনি অবস্থান করেন, আপনি কিন্তু পাগল হয়ে যাবেন। তো দেখা যায় যে আস্তে আস্তে 2 রাত আমাদের এই যে ট্রেন স্টেশনে বসে একসাথে গল্প বলে যাচ্ছে, আর আমাদের যে কথক গল্পটা শুনছেন, গল্প বলে যাচ্ছেন শ্রোতাদের একজন, যাত্রীর কাছ থেকে গল্প শুনছেন, ট্রেন আসতে দেরি হচ্ছে, এই মাঝখানে প্ল্যাটফর্মে বসে গল্পটি বলে যাচ্ছে অচেনা এক যাত্রী, এবং তিনি তুখোড় যাত্রী। আর যিনি গল্পটা এই গল্পে বলছেন ক্ষুদিত পাষাণ, সে কথক এভাবে শুনে যাচ্ছেন। তারপর দেখা যায় সেই ভৌতিক অবস্থায় ওখানে সেই প্রাচীন যখন তিনি অবস্থান করতে লাগলেন সন্ধ্যার পরে, সেই নুপুরের রিনিঝিনি, সেই নিক্কণ শব্দ, সেখানকার বিভিন্ন বড় বড় সেই ঘর, সেখানকার বাতাস, সেখানকার নদী, মনে হয় যে সেই অপ্সরারা এসে ভৌতিক একটি পরিবেশে বাস্তবতার সাথে স্বপ্নের একটা খেলা, স্বপ্ন বাস্তবতা বা জাদু বাস্তবতা এই ক্ষুদিত পাষাণ গল্পে এসেছে। একটুও মনে হয় না যে এটি মানে অবাস্তব কিছু। আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা দেখি যে আমরা যখন ভোরবেলা গ্রামের ভেতর দিয়ে যাই, পরিত্যক্ত কোনো বাড়িতে এভাবে আমরা বসে থাকি একা একা জঙ্গলের ভিতরে, বড় নদীর পাশে, শ্মশানে, শরৎচন্দ্রের অনেক লেখায় এমন আছে। আমাদের ভিতরে সেই কিন্তু একাকিত্ব, এবং পূর্ব থেকে এভাবে মানুষের মুখে মুখে প্রচলিত বিশ্বাস তখন আমাদেরকে জেঁকে বসে। রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ তেমনই একটি গল্প, এবং এখানে করিম খাঁ খুব বড় একটি ভূমিকা পালন করে। আর পাগলা মেহের আলী, যে কিনা 3 দিন ওই 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 প্রাসাদে ছিল, এবং সে যা দেখেছে, সে দেখে ওই প্রাসাদ থেকে আর যেতে পারিনি। বাট সে ওখানে, কিন্তু সে ওখানে ভেতরে ঢোকে না। সে ভোর রাত্রের দিকে বা মাঝরাত্রের পরে পাগলা মেহের আলী প্রতিনিয়ত বলতে থাকে চিৎকার করে, তফাৎ যাও সব ঝুট হয়, যা কিছু তুমি শুনছো, যা কিছু দেখছো, এগুলো সঠিক নয়, এগুলো বাস্তব নয়, দূরে থাকো বিপদ থেকে। এবং এই মেহের আলীর রাত্রিকালীন আওয়াজ, যে সাবধান বাণী, তফাৎ যাও সব ঝুট হ্যায়, গল্পটিকে সত্যি অন্য একটি মাত্রা দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রায় 45 মিনিট সময় নিয়ে ফেলেছি। 5টি গল্প, আমাকে দ্রুত যেতে হচ্ছে। অতি প্রাকৃত গল্প হিসাবে খুবই চমৎকার একটি গল্প এটি। পরবর্তী স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, মূল্যায়ন। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ। তার আগে আমাদের ছোট গল্প ছিল না, তিনি প্রথম সৃষ্টি করলেন এ ধারা, এটা আমরা জানি। পৃথিবীর একজন শ্রেষ্ঠ গীতিকবি তিনি। আর এই বিশেষণ মাথায় নিয়ে তিনি যখন গল্প লেখেন, তখন সে গল্পের ভাষা একটু কাব্যিক হবে, ভাষায় থাকবে মণিমাণিক্য, গদ্যের অপূর্ব ছন্দ, এটি স্বাভাবিক। এ নিয়ে অনেকে তাকে বিরোধিতা করেছেন, তাকে সমালোচনা করেছেন, কিন্তু এই সমালোচনা আমার কাছে খুব ইতিবাচক মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে কাব্যিক ভাষা ছোট গল্পের জন্য, রবীন্দ্র ছোট গল্পের জন্য চমৎকার হয়েছে। শাস্তি গল্পে উঠে এসেছে আমাদের গ্রামীণ বাস্তবতার একটি পরিবারের অপ্রত্যাশিত অথচ বাস্তব ঘটনা। স্ত্রীর পত্রে মৃণাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের সমাজে নারীর অবস্থান আসলে কোথায়। সমস্যা পূরণ ও মধ্যবর্তিনী আমাদের পারিবারিক সমস্যামূলক গল্প। আর ক্ষুদিত পাষাণ রবীন্দ্র মেধার বা সৃষ্টির অনন্য দৃষ্টান্ত। সার্বিক দিক বিবেচনা করে বলা যায় এই 5টি গল্পই ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার সৃষ্টি। এর বাইরেও অনেক সৃষ্টি আছে, কিন্তু যেহেতু আলোচনার বিষয় এই 5টি গল্প, তাই আমরা এভাবে সংজ্ঞায়িত করছি। আমি এখানে নমুনা প্রশ্ন দিয়েছি 5টি গল্প থেকে, তোমরা বন্ধুরা তোমরা দেখে নেবে। আমার নিজের করা কোনো গাইড থেকে তুলে দেয়া না, উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আমার লেকচারে অথবা বইতে। প্রশ্নগুলো সুন্দর, আশা করি তোমাদের কাজে দিবে। সহায়ক গ্রন্থাবলীর কিছু এখানে নমুনা গ্রন্থাবলী দিয়েছি, এই বইগুলোর সহায়তা আমি নিয়েছি, এবং তোমরাও নিতে পারো, উপকৃত হবে। সব শেষে এসে ধন্যবাদ জ্ঞাপন প্রতিদিনের ন্যায়, এবং এই কোর্সে আমি তোমাদের সাথে ছিলাম, তোমরাও আমার ক্লাস করেছো, এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলা 3য় বর্ষ সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা অনলাইন জুম ক্লাসে সংযুক্ত হয়ে আমার এই ক্লাস করছো, সেসব শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা অনলাইন জুম ক্লাসের মাধ্যমে উপকৃত হবে এবং সামনে এগিয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো।
এতক্ষণ সংযুক্ত ছিলাম আমি মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা হতে। সবার মঙ্গল কামনায় আজ এ পর্যন্ত। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।